2016 সালের জুলাই মাস। গোটা কাশ্মীর যেন হঠাৎ করেই অশান্ত হয়ে উঠেছে। চতুর্দিকে জায়গায় জায়গায় চলছে বিক্ষোভ, কোথাও কোথাও চলছে রাস্তা অবরোধ। আর এরই মধ্যে চারপাশে শোনা যাচ্ছে সেনাবাহিনীর ভারী বুটের শব্দ। রাস্তার মোড়ে মোড়ে স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে সেনাবাহিনী, সিআরপিএফের জওয়ানরা। হাতে তাদের স্বয়ংক্রিয় রাইফেল, চোয়ালে ইস্পাত কঠিন দৃঢ়তা, আর দু চোখে এক অদ্ভুত ঠান্ডা চাউনি, যেটা দেখলে বুকের মধ্যে কেমন যেন ভয় ধরে যায়। 2010 সালের পর এমন উত্তেজনা কাশ্মীর কিন্তু দেখেনি। 2016 জুলাই যেন ফিরিয়ে এনেছিল সেই 2010-এর স্মৃতি। পরিস্থিতি ক্রমশ হয়ে উঠতে থাকে আরও ভয়াবহ। ফলে বাধ্য হয়ে প্রশাসনকে কারফিউ জারি করতে হয়। 54 দিন ধরে চলেছিল সেই কারফিউ। 2016-র 31শে আগস্ট অবশেষে সেই কারফিউ ওঠে। কিন্তু কেন এই কারফিউ? কেনই বা এত বিক্ষোভ? কেনই বা এত উত্তেজনা? কারণটা কি? কারণটি আর কিছুই নয়, মাস দেড়েক আগে 8ই জুলাই 2016 নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গিয়েছিল হিজবুল মুজাহিদিনের কমান্ডার বুরহান ওয়ানি। মাত্র 22 বছরের তরতাজা এই যুবক হয়ে উঠেছিল এক বিচ্ছিন্নতাবাদী নেতা। আর তারই পরিণামে অনন্তনাগ জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ ঝরে যায় তার। কাশ্মীরের তরুণ প্রজন্মের কাছে বুরহান ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছিল। আধুনিক প্রযুক্তিতে দক্ষ, ফলে তরুণ সম্প্রদায়ের মানুষকে কাছে টানতে তাকে বিশেষ বেগ পেতে হয়নি। তার অনুগত এবং তার বিশ্বাসভাজন 11 জন যুবক হয়ে ওঠে তার সমস্ত কর্মকাণ্ডের সঙ্গী। গড়ে ওঠে তাদের এক নিজস্ব নেটওয়ার্ক। গোটা কাশ্মীর উপত্যকায় যেন এক সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে 11 জনের এই দল। তারা অচিরেই কাশ্মীর উপত্যকার তরুণ প্রজন্মের কাছে হয়ে ওঠে এক একজন আইকন। বুরহান ওয়ানি ছিল সেই 11 জনের দলের শীর্ষ নেতা। বুরহান ওয়ানি গ্যাংয়ের সদস্যরা অনেক সময় স্থানীয় পুলিশ কর্মচারী কিংবা তাদের পরিবারের সদস্যদের ভয় দেখাতো, যাতে পুলিশ কর্মচারীরা কোনো জঙ্গি বিরোধী অভিযানে অংশ না নেয়। সেনাবাহিনীর কার্যকলাপ, নিরাপত্তা বাহিনীর তৎপরতা সব কিছুর খবরই পৌঁছে যেত এই 11 জন বাহিনীর নেটওয়ার্কের মাধ্যমে বুরহান ওয়ানির কাছে। আর সেই মতো চলত তাদের নকশা ও পরিকল্পনা নির্মাণ। এই অবস্থায় ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনী কিন্তু চুপ করে বসেছিল না। তারাও একে একে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের বিরুদ্ধে অ্যাকশনে নামে। একে একে বুরহানের দলের সদস্যদের দুনিয়া থেকে সরিয়ে দিতে লাগলো নিরাপত্তা বাহিনী। 2015-র এপ্রিলে মারা পড়ল ওয়াসিম মাল্লা। সেই বছরের অক্টোবরে মারা পড়ল আশফাকুল্লাহ ভাট এবং আদিল আহমেদ খান্ডে। 2016-র এপ্রিলে মারা পড়ল নাসির আহমেদ পণ্ডিত। কিন্তু তখনও বেঁচে ছিল বুরহান ওয়ানি ও তার ঘনিষ্ঠ আরও 2-4 জন সদস্য। সেই বুরহান ওয়ানিও খুব বেশি দিন কিন্তু বেঁচে থাকতে পারল না। 2016-র 8ই জুলাই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ যায় বুরহান ওয়ানির। বুরহানের মৃত্যুর পর কাশ্মীর উপত্যকায় সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য হিজবুলের প্রয়োজন হয়ে পড়েছিল এমন একজন মুখের, যে একদিকে কাশ্মীর উপত্যকার যুবকদের মাঝেও জনপ্রিয় হবে, অন্যদিকে তার সাংগঠনিক শক্তি এবং সন্ত্রাসের নেটওয়ার্ক হবে যথেষ্ট স্ট্রং। আর সেখানেই উঠে এলো কাশ্মীরের ভূতের নাম। হ্যাঁ, কাশ্মীরের ভূত বলেই অনেকে চিনত তাকে। আমি যার কথা বলছি তার নাম রিয়াজ নাইকু। বুরহানের মৃত্যুর পর কাশ্মীর উপত্যকায় সেই হয়ে উঠল হিজবুলের কমান্ডার। এই রিয়াজের আরেক নাম ছিল মোহাম্মদ বিন কাশেম। কিন্তু কে এই রিয়াজ নাইকু? সে হিজবুলের কমান্ডার, সে তো সবাই জানে, কিন্তু তার অতীতটা কি জানে সকলে? 1985 সালে জন্ম রিয়াজের। ছোটবেলা থেকেই সে ছবি আঁকতে খুব ভালোবাসত গোলাপ। পড়াশোনাতেও রিয়াজ নিতান্ত মন্দ ছিল না। দ্বাদশ শ্রেণীর পড়াশোনা শেষ করার পর পুলওয়ামা কলেজে সে গণিত নিয়ে পড়তে শুরু করে। পরবর্তীকালে স্নাতক হয়ে একটি স্কুলে গণিতের শিক্ষকতাও করতে শুরু করে সে। সমাজের অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের সে বিনামূল্যে পড়াতো। এর পাশাপাশি আধুনিক প্রযুক্তি, গ্যাজেট এইসব ব্যাপারেও তার যথেষ্ট নলেজ ছিল। এগুলি ব্যবহারে সে খুবই দক্ষ ছিল। এগুলোকে কাজে লাগিয়ে সে উপত্যকার তরুণ প্রজন্মকে কাছে টানতে পেরেছিল, আর পেরেছিল তাদের মগজ ধোলাই করতে, তাদের জঙ্গিবাদের পথে যোগ দেওয়ার জন্য সে উৎসাহিত করেছিল। রিয়াজ সম্পর্কে ধারণা করা হয় 2010 থেকে 2012 সালের মধ্যে সে হিজবুল মুজাহিদিনে যোগ দিয়েছিল। হিজবুলের কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর রিয়াজই হয়ে ওঠে কাশ্মীর উপত্যকার সন্ত্রাসের পোস্টার বয়। একের পর এক নাশকতাবাদী কার্যকলাপ চালিয়ে সে তখন হয়ে ওঠে কাশ্মীরের ত্রাস। 2017 সালে যখন জঙ্গি নেতা জাকির মুসা হিজবুল মুজাহিদিন ছেড়ে চলে যান এবং তৈরি করেন একটি নিজস্ব দল আনসার গাজওয়াতুল হিন্দ, তখন এই রিয়াজ নাইকুই কিন্তু
হিজবুলের দায়িত্ব সামলেছিলেন। এইবার আমরা আবার একটু ব্যাকে ফিরে আসি। বুরহান ওয়ানির মৃত্যুর পর উপত্যকার সন্ত্রাসবাদের প্রধান মুখ হয়ে উঠেছিল রিয়াজ নাইকু ও তার অনুগত জঙ্গি বাহিনী। উপত্যকাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে, উপত্যকাকে সন্ত্রাসমুক্ত করতে সেখানকার সন্ত্রাসবাদী বাহিনীকে উৎখাত করার জন্য প্রয়োজন হয়ে পড়ল একটি নিখুঁত পরিকল্পনা রচনার। আর এখানেই অবতীর্ণ হলেন অজিত ডোভাল, আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অর্থাৎ NSA। অজিত ডোভাল এই নামটির সঙ্গে আমরা ভারতীয়রা প্রায় সবাই কম বেশি পরিচিত। অত্যন্ত ঠান্ডা মাথার, ক্ষুরোধার বুদ্ধিসম্পন্ন এই মানুষটি দেশের বিভিন্ন জায়গায় বারবার নানা ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে অসাধারণ সমস্ত অপারেশন চালানোর পরিকল্পনা রচনা করেছিলেন। নিজের জীবনেও কিন্তু তার ঝুঁকি কিছু কম নেননি তিনি। পাকিস্তানে গিয়ে সেখানে থেকে ভারতীয় বাহিনীর গুপ্তচর হিসাবে কয়েক বছর কাটানোর পর দেশে ফিরে এসেছিলেন তিনি। দেশে ফিরেও কিন্তু তিনি তার অভিজ্ঞতা এবং বুদ্ধি দিয়ে সন্ত্রাসবাদী নেটওয়ার্কের জালকে একের পর এক ছিন্ন ভিন্ন করে ফেলেন। 2016 সালের উরির সার্জিক্যাল স্ট্রাইক কিংবা পরবর্তীকালে বালাকোটের এয়ার স্ট্রাইক বা অপারেশন সিন্দুর, প্রত্যেকটির পিছনেই কিন্তু ছিল অজিত ডোভাল স্যারের মস্তিষ্ক। কাজেই কাশ্মীরের অমন উত্তাল অবস্থায় সেখানকার জঙ্গিবাদকে নির্মূল করার জন্য যে অজিত ডোভালের প্রয়োজন পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না। অজিত ডোভালও আর দেরি করলেন না, তিনি তৈরি করে ফেললেন তার সন্ত্রাসবাদ নির্মূল করার নতুন নকশা। তিনি রচনা করলেন অপারেশন জ্যাকবুটের ব্লুপ্রিন্ট। কাশ্মীর উপত্যকার বিভিন্ন জায়গায়, বিশেষত দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, শোপিয়ান কিংবা কুলগাঁওয়ের সন্ত্রাসবাদী ডেরাগুলোর উপর নজরদারি শুরু করেন অজিত ডোভাল। তার নিজস্ব একটি নেটওয়ার্ক ছিল, আর ছিল তার নিজস্ব একটি বাহিনী, যারা পুলিশ কিংবা সেনাবাহিনীর গুপ্তচরদের সঙ্গে নয়, বরঞ্চ আলাদাভাবে নিজেদের মতো করে কাজ করত। কাশ্মীরের নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, পুলিশ কিংবা আধা সামরিক বাহিনীর অনেকে মজা করে বলতো অজিত ডোভাল স্যারের অ্যাসেট হলো তারা, অর্থাৎ সেই সমস্ত মানুষ যারা গোপনে কাশ্মীর উপত্যকার নানা জায়গার জঙ্গি কার্যকলাপের খবরাখবর সংগ্রহ করে অজিত ডোভাল স্যারের কাছে পৌঁছে দিতেন। ইতিমধ্যে রিয়াজ নাইকু তার সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছিল। নৃশংস হত্যাকাণ্ড, কাশ্মীরের স্থানীয় নির্বাচনে প্রার্থীরা যাতে ভোটে দাঁড়াতে সাহস না পায় তাই তাদের উপর নৃশংস অত্যাচার চালানোর ভিডিও সে বানাতে থাকে। পুলিশের স্পেশাল অফিসারদের হত্যা করার পাশাপাশি 11টি সন্ত্রাসবাদী হামলায় নাম জড়ায় রিয়াজ নাইকুর। পুলিশ বাহিনীর সদস্যদের খুন করার পাশাপাশি তাদের পরিবারের লোকজনকে অপহরণ করে তাদের উপর মানসিক চাপ সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যেত এই রিয়াজ। কাশ্মীর উপত্যকায় সে চালু করেছিল নিহত জঙ্গিদের গান স্যালুট দেওয়ার রেওয়াজ। ইতিপূর্বে আমরা জানি সেনাবাহিনীর কোনো সদস্য মারা গেলে কিংবা আমাদের নিরাপত্তা বাহিনী CRPF বা BSF-এর কেউ মারা গেলে বা পুলিশ বাহিনীর কেউ মারা গেলে তাদেরকে গান স্যালুট দেওয়ার একটা নিয়ম আছে। কিন্তু রিয়াজ সেই নীতি অনুসরণ করে সন্ত্রাসবাদীদেরকে অর্থাৎ তার দলের জঙ্গি বাহিনীকে তাদের কেউ মারা গেলে গান স্যালুট দেওয়ার রীতি চালু করে। ওদিকে অজিত ডোভালও কিন্তু চুপ করে বসেছিলেন না। রিয়াজ নাইকুর গতিবিধি ও তার দলের জঙ্গি সদস্যদের কার্যকলাপ অবস্থান জানার জন্য তার নেটওয়ার্ককে পুরো দমে কাজে লাগান অজিত ডোভাল। 1972 সালে জার্মানির মিউনিখে গ্রীষ্মকালীন অলিম্পিক্সে ইসরায়েলি অ্যাথলিটদের গুলি চালিয়ে হত্যা করেছিল ফিলিস্তিনি জঙ্গিরা। আর সেই ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য, তাদেরকে এলিমিনেট করার জন্য ইসরায়েলের সরকার, মোসাদ একসঙ্গে মিলে তৈরি করেছিল অপারেশন রাথ অফ গডের ব্লুপ্রিন্ট। ঠিক সেইভাবেই অপারেশন জ্যাকবুটের নকশা তৈরি করেছিলেন অজিত ডোভাল। কাশ্মীরের হোম গ্রোন টেরর অর্থাৎ কাশ্মীরের স্বদেশি সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকটি সদস্যকে অর্থাৎ প্রতিটি জঙ্গিকে নিকেশ না করা পর্যন্ত তার এই অপারেশন জ্যাকবুট থামবে না বলে স্থির করেছিলেন তিনি। শুরু হয় দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাঁও, অনন্তনাগ কিংবা শোপিয়ানের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদী নির্মূলকরণের প্রক্রিয়া। কাজেই সেই সমস্ত অঞ্চলে ভারতের সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনীর বিভিন্ন শাখা, CRPF, পুলিশ, আধা সামরিক বাহিনী এবং গোয়েন্দা বাহিনীর সদস্যরা মিলে সেই অঞ্চল থেকে জঙ্গিবাদকে উৎখাত করতে উঠে পড়ে লাগেন এবং তাদের নিখুঁত অপারেশনের মাধ্যমে পরিচালনার দায়িত্ব যিনি কাঁধে তুলে নিয়েছিলেন তার নাম ছিল অজিত ডোভাল। এরপর 2018 সালের মে মাসে মারা পড়ল সন্ত্রাসবাদী সাদ্দাম পদ্দার। 2019-এর 3রা মে
মারা পড়ল হিজবুলের আরেক শীর্ষ কমান্ডার লতিফ টাইগার, একে একে মারা পড়ল ওয়াসিম শাহ কিংবা আনিসের মতো জঙ্গি, আর ক্রমশ একা হয়ে পড়তে থাকলো রিয়াজ নাইকু। ইতিমধ্যেই 2019 সালের 23শে মে পুলওয়ামা জেলার দরদাসারা গ্রামে নিহত হয় কুখ্যাত সন্ত্রাসবাদী জাকির মুসা, যে কিনা 2017 সালে হিজবুল মুজাহিদিন থেকে বেরিয়ে গিয়ে তৈরি করেছিল আনসার গাজওয়াতুল হিন্দ নামে একটি আলাদা জঙ্গি সংগঠন। সে দাবি করত তার সংগঠন আল কায়দার সঙ্গে যৌথভাবে এই উপমহাদেশের সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করে। উপত্যকায় তখন রিয়াজ নাইকুর মাথার দাম ধার্য করা হয়েছিল 12 লক্ষ টাকা এবং সে চিহ্নিত হয়েছিল A++ ক্যাটেগরির জঙ্গি হিসাবে। বস্তুত 8 বছরেরও বেশি সময় ধরে রিয়াজ ছিল পলাতক। পুলিশ, গোয়েন্দা বাহিনী, নিরাপত্তা বাহিনী কেউই তাকে ধরতে পারছিল না, আর তাই যেন তার নাম হয়ে উঠেছিল কাশ্মীরের ভূত। ওদিকে 2019 সালের মধ্যে বুরহান ওয়ানির গ্যাংয়ের 11 জন সদস্য সহ রিয়াজ নাইকুর ঘনিষ্ঠ আরও বহু জঙ্গি মারা পড়ে গিয়েছিল। ক্রমশ একা হয়ে পড়ছিল রিয়াজ নাইকু। অজিত ডোভালের নেতৃত্বে তাকে ধরার জন্য তখন পুলিশ, গোয়েন্দা বাহিনী, সেনাবাহিনী, CRPF সবাই একত্রে চিরুনি তল্লাশি চালাতে শুরু করে কাশ্মীরের নানা জায়গায়। 2020 সালের 5ই মে গোয়েন্দাদের কাছে খবর আসে যে দক্ষিণ কাশ্মীরের বেগপোরায় তার বাড়ির লোকদের সঙ্গে বা তার আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসবে রিয়াজ নাইকু। সেই দিন রাতেই তাই পরদিনের অপারেশনের জন্য প্রস্তুতি শুরু করে জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, CRPF এবং 55 রাষ্ট্রীয় রাইফেলস। শেষ রাতে শুরু হয় অভিযান। শুধু বেগপোরা নয়, এর সাথে সাথে পুলওয়ামা জেলার অবন্তিপুরা ও পম্পোরেও এই বাহিনী তাদের অ্যাকশন শুরু করে। গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী, জম্মু কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, 55 রাষ্ট্রীয় রাইফেলসের সদস্যরা। গোয়েন্দা সূত্রে ততক্ষণে বাহিনীর হাতে পৌঁছে গিয়েছে সেই খবর যে কোনো একটি নির্দিষ্ট বাড়ির চিলেকোঠায় গা ঢাকা দিয়ে রয়েছে রিয়াজ নাইকু। এমন একটি জায়গায় সে ঘাঁটি গেড়েছিল যেখান থেকে চারপাশের বহুদূর পর্যন্ত এলাকায় সে তার নজরদারি চালাতে পারত। জঙ্গিরা যাতে কোনোভাবেই গ্যাজেটের থ্রুতে, সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমের সাহায্যে এলাকার অন্য কারোর সঙ্গে যোগাযোগ করতে না পারে কিংবা তাদেরকে প্ররোচিত করতে না পারে, সেজন্য এই অঞ্চলটি সহ উপত্যকার 10টি জেলায় মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। পরদিন সকাল 9টা থেকে সংঘর্ষ শুরু হয় বেগপোরায়। যে নির্দিষ্ট বাড়িটিতে রিয়াজ নাইকু লুকিয়ে আছে বলে চিহ্নিত করতে পেরেছিলেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা, সেই বাড়িটিকে চারপাশ থেকে ঘিরে ফেলা হয়েছিল। এমনকি রিয়াজের উদ্দেশ্যে বলা হয়েছিল যাতে সে বেরিয়ে এসে আত্মসমর্পণ করে, কিন্তু কুখ্যাত সন্ত্রাসবাদী রিয়াজ সে কিন্তু আত্মসমর্পণ করেনি। সে এর উত্তরে গুলি চালায়, যেন জানান দেয় যে সে সেখানে আছে কিন্তু আত্মসমর্পণ করবে না। শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হয় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। গুলি চালানো হয় রিয়াজ নাইকুকে লক্ষ্য করে, বিস্ফোরণ ঘটে এবং প্রাণ যায় হিজবুল মুজাহিদিনের এই কুখ্যাত কমান্ডারের। মারা যায় আরও কয়েকজন জঙ্গি। 3টি অভিযানে মারা পড়ে মোট 6 জন জঙ্গি এবং শেষ হয় অপারেশন জ্যাকবুট। অজিত ডোভালের মস্তিষ্ক প্রসূত এই অপারেশন কাশ্মীর উপত্যকায় দীর্ঘ কয়েক বছর ধরে চলা এক ধারাবাহিক সন্ত্রাসবাদী কার্যকলাপ ও তার নেটওয়ার্ককে নির্মূল করে দেয়। অবসান ঘটল রিয়াজ নাইকু ও তার দলবলের সন্ত্রাসের রাজত্বের। কাশ্মীর উপত্যকায় আবার ফিরে এলো শান্তি। তবে কাশ্মীর উপত্যকার শান্তি কিন্তু কখনোই দীর্ঘস্থায়ী হয়নি। হয়তো মাঝের কয়েকটি বছর জঙ্গি কার্যকলাপ অনেক কমে গিয়েছিল বা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল পাথর ছোঁড়ার ঘটনা। দলে দলে মানুষ ভারতবর্ষের নানা প্রান্ত থেকে, পৃথিবীর নানা প্রান্ত থেকে আবার ভিড় জমাতে শুরু করেছিলেন ভূস্বর্গে। কিন্তু তাল কাটল 2025-এর এপ্রিলে। পহেলগাঁওয়ে ঘটে গেল সাংঘাতিক সন্ত্রাসবাদী হামলা। মারা গেলেন 26 জন নিরীহ পর্যটক। ধর্মীয় পরিচয় দেখে তাদের হত্যা করেছিল জঙ্গিরা সেদিন। এরপর কাশ্মীরে স্বাভাবিকভাবেই আবার নেমে আসে এক থমথমে অবস্থা। শুরু হয় চিরুনি তল্লাশি, জঙ্গিদের খোঁজে অভিযান এবং একে একে সেই সন্ত্রাসের কারিগরদেরও ক্রমশ খুঁজে মেরে ফেলা হয়। আগামী দিনে কাশ্মীরের পরিস্থিতি আরও ভালো হয়ে উঠুক, এটাই আমরা চাই। ভূস্বর্গ ভারতের শান, ভারতের গর্ব, ভারতের মাথার মুকুট। সেই কাশ্মীর যদি শান্তিতে থাকে তবে সারা দেশের পক্ষেই সেটা একটা আনন্দের খবর হবে। তো আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।